সারাদিনের বৃষ্টিতে নদীর জল যেন উপচে পড়ছে, আর নৌকাটা সেই রকমই একটা খাঁড়িতেই ঢুকে পড়ল, যেরকম খাঁড়িতে বৃষ্টির দিনে সাধারণত কেউ যায় না। বড় বড় গর্ত থাকায় জায়গায় জায়গায় বেশ গভীর জল এখানে। এই এই কি করছিস? এই খাড়িটায় ঢুকিস কেন? জানিসই তো এরকম দিনে এই খাড়িতে, উফ বাবা কি জোর টাল খাচ্ছে। আরে কি হলো, তুই শুনতে পাচ্ছিস না? এতক্ষণ বড় নদীতেও যা হয়নি, এবার সেটাই হলো। সরু খাঁড়িতে জলের ঢেউ আরো বেশি করে লাগছিল নৌকোর গায়ে। বেশ জোরে দুলতে শুরু করলো নৌকোটা। হঠাৎ এই তুই দাঁড় ছেড়ে দিলি কেন রে? আমি একা, আরে কি করে সামলাবো নৌকোটা? কাকা, ক্ষমা করো, তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, যাবে না। মির্চি বাংলায় শুনছেন মির্চি গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনব আমরা। এ সপ্তাহের গল্প মল্লারের রাগ, লেখক রূপক বসু। শুরু হচ্ছে মল্লারের রাগ। মনের মধ্যে থেকে খটকাটা কিছুতেই যাচ্ছে না। দুপুর গড়িয়ে বিকেল, সন্ধে থেকে রাত, এই ঘন্টায় জীবনে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা না বলে অনুভূতি বলা ভালো। সোনার বাংলা ছন্দে ছন্দে কত যে রূপ রং বদলায়, এখানে এসে বুঝলাম নতুন করে। মন ভালো করা গ্রাম্য নদীর হাওয়া, নিশুত কালো রাত, বাজনার মতো নাগাড়ে বৃষ্টির শব্দ, যেন বানে ভাসিয়ে নিয়ে যাবে সব। অচেনা এই আবেশ বেশ ভালো লাগছে। কোনোদিন এমন অজপাড়া গায়ে আসিনি। আলো নেই, খড়ের চালা দেওয়া মাটির ঘর। কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্বে এমন একটা জায়গা থাকতে পারে ধারণাই ছিল না। বর্ষাকাল বলে তেমন গরমও নেই। গ্রামের নামটাও বেশ সুন্দর, মন কাড়া। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ সত্যিই মন কেড়ে নিচ্ছে। আমার মতো একজন রুখা সুখা মানুষেরও মন ভিজিয়ে দিচ্ছে। প্রকৃতি প্রেমিকেরা এলে তো কথাই নেই। মল্লার এখানে জন্মাবে না তো কোথায় জন্মাবে? মল্লারের নামটা মনে পড়তেই মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ফিরে এলো খচখচানিটা, দুপুর থেকে যেটা বয়ে চলেছি। রাস্তাঘাটে হঠাৎ কাউকে দেখে অনেক সময় মনে হয় খুব চেনা, কিন্তু মনে পড়ে না কোথায় দেখেছি। তখন যে অস্বস্তিটা হয়, সেটাই হচ্ছে এখন। সেটা কেন হচ্ছে তাই কয়েক ঘন্টায় বুঝে উঠতে পারিনি। কাউকে দেখে তো চেনা চেনা লাগেনি, তবে বার্জের সামনে গাড়ি রেখে নৌকায় ওঠার পর থেকে এই কুঁড়ে ঘরে আশ্রয় নেওয়ার মধ্যে এমন একটা কিছু হয়েছে যা আমার খুব চেনা। সেটা হতে পারে কোনো মুখ, কোনো গন্ধ, কোনো সুর, কারো গলার আওয়াজ। বাইরে বৃষ্টির গতির সঙ্গে পাল্লা দিয়ে মনের ভেতরেও ঝড় চলছে। একটা ক্লু, হয়তো সেটা শুরুতেই পেয়ে গিয়েছিলাম, যেভাবে খেলার প্রথম মিনিটে ওপেন নেট পেয়ে যায় কোনো স্ট্রাইকার। কিন্তু লালবাজারের বছর 50-এর দুঁদে পুলিশ অফিসার হয়েও আমি সত্যবান বৈদ্য সেটা যেন 3 কাঠির ওপর দিয়ে উড়িয়ে দিয়েছি। এটাই সত্যি, প্রকৃতি ফকৃতি নয়। জটিল এক রহস্য সমাধান করতে এই কণ্ডগ্রামে আসা। সেটা আবার যে সে রহস্য নয়, মল্লারের মৃত্যু রহস্য।
দেশের কাছে মল্লারের মতো গীতিকার, সুরকার, গায়কের চলে যাওয়া সংস্কৃতি মহলের অপূরণীয় ক্ষতি। আমার কাছে অবশ্য তার চেয়েও বেশি, কারণ মল্লার শুধু গানের জগতের একজন সেলিব্রিটি নয়, সে ছিল আমার খুব কাছের বন্ধু। সেই বন্ধুর অকাল প্রয়াণ শুধু অকাল বললে ভুল হবে, রহস্য মৃত্যুও বটে। মনকাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে চলেছে গ্রাম্য এক নদী, সেখানেই ঝাঁপিয়ে পড়ে মল্লার। আদৌ কি ঝাঁপিয়ে পড়েছিল, নাকি কেউ ফেলে দিয়েছিল ধাক্কা দিয়ে? 3 দিন পর মল্লারের দেহ ভেসে ওঠে একটু দূরে, গ্রামের নদী গিয়ে যেখানে মিশেছে বড় নদীতে। সেই নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছিল মল্লারের নিথর দেহ। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আকণ্ঠ মদ খেয়েছিল মল্লার। পুলিশের অনুমান, নেশায় টাল সামলাতে না পেরে গ্রামের নদীতে পড়ে গিয়েছিল। জলে ডুবেই সব শেষ। সময়টা ছিল রাত 12টা থেকে 2টোর মধ্যে। শহরে সেই সময় বাড়ির বাইরে থাকা তেমন অস্বাভাবিক নয়, তবে এমন অজপাড়া গাঁয়ে অত রাতে সাধারণত কেউ বাইরে থাকে না। সাধারণভাবে গ্রামবাসীদের চোখে ঘুম নামে সূর্যি ডোবার খানিক পরেই, দিনও শুরু হয় তার আলো ফোটার আগে। মল্লারের কাছে অবশ্য কোনোটাই অস্বাভাবিক নয়, না গলা পর্যন্ত মদে ডুবে থাকা, না রাত বিরেতে পাগলের মতো ঘোরা। এটা আমি নিজের অভিজ্ঞতা দিয়েই জানি। মল্লারের এইসব কাজ শুধু দেখিনি, সঙ্গও দিয়েছি। ধেনও খেত মল্লার, বলতো, এসব বিলিতি মতটদ মেকি, বুঝলে সত্যবান দাদা? আমার ধেনোয় মাটির গন্ধ আছে। খাবে নাকি? হ্যাঁ, দেশি আবার কেউ খায় নাকি, তার উপর তোমার মতো একজন সেলিব্রিটি। আরে পুলিশ দাদা, বিলেতে জন্মালে বিলিতি সহ্য হতো এ শরীরে। আমি যে বাংলার মাটিতে জন্মেছি গো দাদা। মল্লারকে কি করে বলবো আমার দেশি মদ পোষাতো না। পুলিশের বড় কর্তা বলে কথা, দামি স্কচে সাজানো আমার বার সেলার। ওকে গ্লাসে স্কচ সাজিয়ে দিলেও সেসব চেখে দেখত না। তারপরে সস্তার দেশি মদ বোতলের পর বোতল উড়িয়ে দিত। এভাবে কত রাত কেটেছে আমাদের। বয়সে আমার থেকে প্রায় 10 বছরের ছোট মল্লার, তবু কিভাবে যেন বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কত রাতে আমার সামনে বসে গানে সুর করেছে মল্লার, কত সৃষ্টি দেখেছি চোখের সামনে। তখনও লালবাজারে পোস্টিং হয়নি, হাওড়ার একটা থানার ওসি ছিলাম। রাতের কোনো অপারেশন হলেই মল্লারকে সঙ্গে নিতাম। তখন অবশ্য মল্লার কিংবদন্তির পর্যায়ে পৌঁছয়নি। বুঝলে পুলিশ দাদা, এই কংক্রিটের শহরেরও একটা পেলবতা আছে, যেন যন্ত্রণা আছে। না, দিনের আলোয় বোঝা যায় না, রাতের একাকিত্বে সেগুলো সব ফুটে ওঠে। জানো দাদা, আমি বেশ বুঝতে পারি। একা একা চোখের জল ফেলে শহুরে রাত। এই আমার মতোই। আমিও তো রাত বিরেতে এই শহরেই ঘুরে বেড়াই। চোর, অ্যান্টি সোশ্যাল, বাইকে চেপে খাবার সাপ্লাই করা ছেলেপিলে আর ওই সব মেয়েদের বাইরে তো আর কিছু দেখতে পাই না। দেখতে পাও না? কই না তো। আরে কি যে বলো দাদা, এই তো আমি যেমন স্পষ্ট দেখতে পাই, জানো, একটা রাত তার চোখ থেকে কান্না ঝরছে, ঝরে ঝরে পড়ছে শহরের বুকে। জিনিয়াসরা আসলে এমনই হয়, সৃষ্টির রসদ পায় সব জায়গাতেই। জীবনের 2-2 4 তাদের মিলবে কেন? কি সব গান লিখেছে মল্লার, কি অসাধারণ সে সুর, তেমনি দরাজ গলা। সে গান ভাসিয়ে নিয়ে যায় গ্রাম বাংলার মেঠো পথে, নদীর আলসে ঢেউয়ে। মদ খেয়ে একাই গাড়ি ড্রাইভ করে আমার কোয়ার্টার থেকে সল্টলেকে নিজের ফ্ল্যাটে ফিরত মল্লার। কোনোদিন কোনো সমস্যা হয়নি। সেই লোকটা মদ খেয়ে নদীতে পড়ে গেল, না, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। বিশেষ করে
যার বেড়ে ওঠা নদীর ওপর নৌকা বেয়ে। নিজের উদ্যোগেই তাই মল্লারের কেসটা হাতে নিয়েছি। অপরাধীকে ধরতে পারলে বন্ধুত্বের কিছুটা প্রতিদান যদি দিতে পারি। স্থানীয় থানার এক কনস্টেবলের এদিকে কোনো একটা গ্রামে বাড়ি, তারই কুটুম বলে দিন তিনেক থাকার ব্যবস্থা হয়েছে মনকাড়া গ্রামে। আমি যে পুলিশ সেটা এখানকার কেউ জানে না। এই মনকাড়া গ্রামে ছোট থেকে বড় হয়েছে মল্লার, তবু বাইরের কেউ জানতো না মল্লারের এই গ্রামটার কথা। খুব কাছের কয়েকজন জানত, যার মধ্যে একজন আমি। মল্লার বলতো, জানো দাদা, আমার মাটির মধ্যে না একটা একটা সত্যি আছে, জানো, একটা একটা সহজিয়া আবেগ। হ্যাঁ, শহরের লোক গেলে না সেটা একটা একটা কৃত্রিমতা এসে যাবে। কিন্তু তুমিও যে একটা কৃত্রিমতার আশ্রয় নিয়েছো মল্লা। কৃত্রিমতা? এই কি বলো তো? এই যে তোমার আসল নাম তো হরিবাগদি, কিন্তু লোকে তো তোমায় মল্লার নামেই চেনে। ও, তা তুমি বলো না, হরি নামের গায়ক, হ্যাঁ, কেউ সিরিয়াসলি নেবে বলো দেখি দাদা? নেবে না? কখনো না। আরে মল্লার নামটা তো তাই নিজেই নিজেকে দিয়েছি, জানোই তো, ওই যে বলে পেহলে দর্শনধারী। ওই প্রবাদটি মেনে নিজেকে খুব সচেতনভাবে প্রেজেন্ট করত মল্লার। গ্রামের সঙ্গে শহরকে মিশিয়ে ফেলত তার কথায়, পোশাকে। নিজের শিকড় নিয়ে খুব বেশি কিছু পাবলিকের কাছে মেলে ধরত না, এমনকি আমার কাছেও নয়। মল্লারের যুক্তি ছিল, আসলে কি জানো, নিজের উঠে আসার করুণ কাহিনী আর দারিদ্র্যের কথা বললে লোকে ভাববে যে সে ভিক্ষে চাইছে। তা কেন ভাববে? কতজনই তো উঠে আসে এরকম। আরে না গো দাদা, না। এখন যে আমি সেলিব্রিটি, দেখো, আমার শিকড়ের সন্ধানেই গ্রামে আসবে মিডিয়া। আর গ্রামের যে মানুষগুলো এসব শহুরে ছক্কা পাঞ্জার হিসেব বোঝে না, তাদের মধ্যে ঢুকে যাবে স্বার্থপরতার বীজ। সেটা অবশ্য খুব মিথ্যে বলনি। আসলে এই গ্রাম থেকেই তো পাই আমার গান তৈরির উপাদান। জমিতে চাষ করা মানুষের ঘামের গন্ধে, বা ধরো নৌকোর দাঁড়ের সঙ্গে নদীর জলের ওই যে ছলাৎ ছলাৎ শব্দ, তাতে। তারপর ধরো ঘাসের উপর ভোরের শিশিরের স্পর্শে। এখানে শহরের বিষাক্ত হাওয়া লাগলে সব নকল হয়ে যাবে গো দাদা। আমাকেও কখনো নিজের গ্রামে নিয়ে আসেনি মল্লার, যদিও নিজে চলে আসতো আমার ফ্ল্যাটে মাঝে মধ্যে, কাউকে কিছু না বলে। মাঝে হঠাৎ দিন 15 দেখা নেই মল্লারের। একদিন হঠাৎ মাঝরাতে আমার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি বেহেড মাতাল হয়ে দুহাতে দুটো বোতল নিয়ে হাজির স্বয়ং মল্লার। শোনালো নিজের লেখা আর সুর করা গান। সে গান শুনিয়ে শিশুর মতো উচ্ছল হয়ে উঠত মল্লার। আসলে কি জানো দাদা, গ্রামের পরিবেশে হাত খোলে, বুঝলে, গলায় সুর আসে গো পুলিশ দাদা। বেশ ভালো। দূর, কোথায় আর ভালো, তোমার মন আর ছুতে পারলাম কই বলো? হ্যাঁ, সত্যি সেভাবে ওর গান আমার মন ছুঁতে পারেনি। তবে একটা গান আমার মনে গেঁথে গিয়েছিল, যে গানটার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিল মল্লার। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সময় বন্ধুকে পাশে চেয়েছিল, তাই জোর করেই সে দিল্লি নিয়ে গিয়েছিল আমাকে। না করতে পারিনি। জাতীয় পুরস্কার নেওয়ার পরের দিন আমরা যে ঘরে ছিলাম, সেই ঘরে এলেন এক নামী ইংরেজি ম্যাগাজিনের সাংবাদিক। ভদ্রলোক দিল্লির প্রবাসী বাঙালি, তাই কথা হচ্ছিল বাংলাতেই। পড়াশুনো তেমন করেনি মল্লার, ইংরেজিও বলতে পারত না। তার জীবনে ছিল শুধু গান, গলায় জাদু, যাকে বলে আনকাট ডায়মন্ড। তবে শহুরে আদব কায়দা রপ্ত করেছিল সে। ফর্ক ব্যবহার করে খেতে পারত। ইন্টারভিউ দিতে গিয়ে শোনাচ্ছিল নিজের জীবনের গল্প। অভাবের তাড়নায় আমার বাবা আত্মহত্যা করেছিল, জানেন। তখন আমার বয়স 8। 2 বছর পরে মায়েরও চলে যাওয়া।
তারপর থেকে শুরু এই হরিবাগদির একলা সংগ্রাম। হরিবাগদি থেকে মল্লার হয়ে ওঠা। নয়াদিল্লির গ্রেটার কৈলাসের একটা 5 স্টার হোটেলে ছিলাম আমরা। কে বলবে এই ছেলেটা একসময় রাতের পর রাত খোলা আকাশের নিচে নৌকোয় শুয়ে রাত কাটিয়েছে। ঝড় বৃষ্টি সবেতেই ওই নৌকো ছিল আমার আস্তানা, নৌকোই প্রেরণা। নৌকো বাইতে বাইতে গান গেয়ে বড় হয়ে ওঠা আমার। প্রথমে অন্য মাঝিদের দাঁড় বাবার চেনা গানগুলোই গাইতাম, তারপর কবে যেন নিজেই গান বাঁধতে শুরু করলাম। দাঁড় বাইতে বাইতে একদিন এক সওয়ারির সঙ্গে মোলাকাত, জানেন। তিনি আবার আকাশবাণীর এক উচ্চপদস্থ কর্তা। তার কাজই হচ্ছে ওই নিত্য নতুন প্রতিভা খুঁজে বেড়ানো আর কি। তা সেই ভদ্রলোকের ভালো লেগে গেছিল আমার গান, তার সঙ্গেই কলকাতায় এসেছিলাম। সেই শুরু। গল্পটা অনেকবার শুনেছি মল্লারের কাছে। শহরে আসার ব্যাপারটা অনেকটা হংসরাজ সিনেমার মতো। মল্লারের জয়রথ থেমে থাকেনি, এগিয়েছে, উঠেছে ক্যারিয়ার গ্রাফ। ট্রেনের জানলা থেকে যেভাবে দৃশ্যপট চোখের সামনে সরে সরে যায়, সেভাবেই অনিশ্চয়তার অতীত ছেড়ে জীবনের একটার পর একটা সাফল্যের স্টেশন পেরিয়েছে মল্লার। জাতীয় পুরস্কার নেওয়ার পর যে স্পিচটা দিয়েছিল, সেটাও খুব ইন্সপায়ারিং। জীবনে আমি একা, একেবারে একা পথ চলেছি। আমার কেউ ছিল না, পৃথিবী আমার ঘর, পথের মানুষই আমার বন্ধু। তাই কেউ নিজেকে একা ভাববেন না, লড়াই করুন। একা হলে তো ক্ষতি কিছু নেই, জানবেন সারা পৃথিবী আপনার সঙ্গে আছে। ওই সাংবাদিককে দেখেছিলাম মগ্ন হয়ে মল্লারের সব কথা শুনতে। শেষে যাওয়ার সময় বলেছিলেন, বাহ, আপনাকে নিয়ে তো বায়োপিক তৈরি হতে পারে। আচ্ছা, আমার কিছু প্রডিউসার চেনা আছে, আমি কথা বলি। বায়োপিকের ব্যাপারটা খুব মনে ধরেছিল মল্লারের। সেদিন মাঝে মাঝেই প্রসঙ্গটা তুলছিল। আমার আবার বায়োপিক? আচ্ছা বেশ। সত্যবান দাদা, বুঝলে, আবার নতুন গান বাঁধবো। আরে ভাবতে পারছো তুমি, আমাকে নিয়ে ছবি হবে। কিন্তু ছবি আর হলো কই, তার আগে নিজেই ছবি হয়ে গেল। বাইরের বৃষ্টিটা এবার বোধহয় একটু ধরেছে। আওয়াজ শুনে তাই মনে হচ্ছে, নাকি নাগাড়ে শব্দ শুনতে শুনতে কান সয়ে গিয়েছে, নাকি মল্লারের কথা মনের ফ্ল্যাশব্যাকে ফুটে উঠেছিল বলে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তবে এইটুকু বুঝতে পারছি, বাইরে তখনও আকাশ কালো অন্ধকারের বোরখা পড়ে আছে, আলো ফোটার নামগন্ধ নেই। পাশে রাখা হাতঘড়িটা দেখতে ইচ্ছে করল না। মোবাইল দুটোই বন্ধ, নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে। তাই মল্লার নিজের গ্রামে এলে ফোনেও লাইন পেতাম না। বেশ চটুল কথা বলতে পারত মল্লার। বুঝলে পুলিশ দাদা, মাটির সুরে শহুরে ছোঁয়া মিললে দুধ কেটে ছানা হয়ে যাবে একদম। গ্রামে আসার এই এক মজা, যেন কেউ বিরক্ত করবে না। শহরের সঙ্গে আজকের মোবাইল যুগের যোগাযোগ কম থাকার জন্যই হয়তো মল্লারের মৃত্যুর পর দুদিন কোনো খবর পাইনি। লাশ ভেসে ওঠার খবর পেতে যেন আকাশ ভেঙে পড়ে আমার মাথায়। এটুকু বুঝেছিলাম, জলের মধ্যে যার বেড়ে ওঠা, সে জলে ডুবে আত্মহত্যা করবে না। লিভারে অত্যধিক অ্যালকোহল পাওয়া গিয়েছিল, কিন্তু শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। মল্লারের মৃত্যুটা মিডিয়া থেকে পুলিশ যতই আত্মহত্যার স্তরে নিয়ে যাক, আমার প্রথম থেকেই মনে হয়েছিল এর মধ্যে রয়েছে অন্য কোনো রহস্য। এসব ভাবতে ভাবতে দূর থেকে সেই গানটা ভেসে এলো। মল্লারের গাওয়া সেই গানটা, যার জন্য জাতীয় পুরস্কার। প্রথমে ভাবলাম মন হয়তো নিজে থেকেই সুরটা ভাঁজছে,
মল্লারের কথা ভাবতে ভাবতে মগ্ন হয়ে গিয়েছি বলেই এমনটা হচ্ছে বুঝি। কিন্তু না, শব্দটা ক্রমশ আরো জোরে হলো। হ্যাঁ, মল্লারের সেই গানটাই তো। এইবার গানটা একেবারে আমার ঘরের সামনে, কাঁচা গলা। তারপর যেন ধীরে ধীরে হেঁটে মিলিয়ে গেল পূব দিকে, যেদিকে বয়ে গিয়েছে নদী। গানের পিছনে ধাওয়া করব বলে ধড়মড়িয়ে উঠে পড়লাম। ছোট্ট জানলাটা খুলতেই চোখে মুখে লাগলো বৃষ্টি ভেজা ভোরের এক ঝলক ঠান্ডা বাতাস। সেই বাতাসই যেন আগের দিনের খটকার বন্ধ জানলা খুলে দিয়ে গেল। গানটা তো কালকেই শুনেছি, নৌকোয় আসার সময়। সেই কাঁচা গলা ছোট ছেলেটা নৌকো চালাতে চালাতে গাইছিল। ইস, আগে কেন কথাটা মনে আসেনি? গোটা দেশের একটা হিট গান একটা 14-15 বছরের ছেলে গাইবে, এতে কোনো খটকা নেই। কিন্তু খটকা হলো ছেলেটা গানটা শুনলো কোথায়? মল্লার যে বলেছিল। পুলিশ দাদা, বুঝলে, আমাদের গ্রামটা না সভ্য সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন। আজকে শহুরে হাওয়া টাওয়া এইসব এখানে ঢোকেই না প্রায়। হ্যাঁ, এখানকার লোকেরা নিজেরাই ওই গান বানায়, তারপরে সেই গান গায়। ওই ধান কাটার গান, দাঁড় বাওয়ার গান, আরও কত কি। তাহলে ওই ছেলেটার গলায় মল্লারের গানের সুর এলো কিভাবে? ছেলেটার পেছনে দৌড়ে ওর সঙ্গে কথা বলতে শুরু করলাম। ছেলেটার নাম গৌড়, গায়ের রং শ্যামলা, দাঁড় বাইতে বাইতে আপন মনে গেয়ে চলেছে। তবে গৌড়ের গান হতে পারে আমার কাছে একটা ক্লু। তদন্ত সারতে হবে সন্তর্পণে। স্থানীয় থানায় খবর নিয়ে জেনেছি মল্লারের মৃত্যু নিয়ে এই গ্রামে একটা চাপা উত্তেজনা আছে। কেউ মুখ খুলছে না। প্রায় আধবেলার বেশি এখানে থেকে দু একবার ঘুরিয়ে ফিরিয়ে অনেককে জিজ্ঞেস করতে গিয়েছি মল্লারের প্রসঙ্গ। এড়িয়ে গিয়েছে গ্রামের মানুষ, যেন মল্লার নামে কেউ কোনোদিন এই গ্রামে ছিলই না। তাহলে এই ছেলেটার মুখে মল্লারের গান কেন? অবশ্য কথাগুলো যেন একটু অচেনা। ইস, কেন যে মল্লারের গানটা মোবাইলে সেভ করিনি। বাহ, বেড়ে গান গাইতে পারিস তো তুই? ওই আর কি। খুব গান শোনা হয় বুঝি? তা কোথায় শুনিস? রেডিওতে? রেডিও? সে কোথায় পাবো গো? আচ্ছা, একটা কথা বল, এই গানটা তুই কোথায় শুনেছিস? দাদুর কাছে। দাদু? দাদু এই গান কোথায় শুনলো? দাদু তো নিজেই গান বাঁধে গো। নিজেই গান বাঁধে? হ্যাঁ। আচ্ছা, কোথায় তোর দাদু? আমায় একবার নিয়ে যেতে পারবি? হ্যাঁ, দাদু তো সারাদিন নদীর পাড়েই বসে থাকে আর গান গায়। আগে দাঁড় বাইতো, এখন আর বায় না। ও তাই নাকি? সেটা কোথায়? তবে জানো তো, হরিজাটা জলে ডুবে যাওয়ার পর থেকে দাদু আর গান গায় না। বাবা গান গাইতে মানা করেছে দাদুকে। তাই নাকি? হ্যাঁ, যেদিন হরিজাঠার লাশ পাওয়া গেল তার পরের দিন বাবা দাদুকে কোথায় যেন রেখে এলো। আমি শুনেছি বাবা একদিন মাকে বলছিল দাদুর কথা পুলিশের সামনে যেন না আসে। আচ্ছা, তা এখন তোর দাদু কোথায়? ওই তো নদীর চরে বসে আছে, ওখানেই বসে থাকে প্রায় সারাদিন। চলো। দাদু বলতে ঠিক যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, সনাতন বাণুজ্য ঠিক তেমন নয়। কালো লম্বা দোহারা চেহারা, নৌকোর দাঁড় টানা হাতের পেশি। বয়স 60-এর কোঠায় হবে বলে মনে হলো। অবশ্য সনাতনকে দেখলেই আগে চোখে পড়ে ওর চোখ দুটো, অতল গভীর, যেন প্রতিভা ঠিকরে বেরোচ্ছে। আমাকে নদীর চড়ে দাদুর কাছে নামিয়ে দিয়ে গৌড় নৌকো নিয়ে চলে গেছে। এই সময়টাই কাজে লাগাতে হবে। কিছুক্ষণ এ কথা সে কথা বলার পরে তাই ঢুকে পড়লাম আসল বিষয়। আচ্ছা, শুনেছি আপনি খুব ভালো গান গাইতে পারেন, নিজেই গান বাঁধেন। হয়ে যাক না একটা। না বাবু, আমি আর গান গাই না, গান বাঁধিও না।
ছেড়ে দিয়েছি। সনাতনের পক্ষে বোঝা সম্ভব নয়। ওর পাশে বসে ঝানু পুলিশ অফিসার একটা একটা করে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে। এভাবেই পৌঁছে যেতে চাইছিলাম রহস্যের কিনারায়, কিন্তু সনাতন ক্রমশ এড়িয়ে যেতে লাগলো। চাইছিলাম কথা দিয়ে কথা বের করবার, কিন্তু নিষ্ফল চেষ্টা। মনে হলো ও নিশ্চয়ই জানে মল্লারের খুনের রহস্য কি। ভাবলাম আর একটা চেষ্টা করেই দেখা যাক। সাধাসিধে মানুষ, ভয় পেলে নিশ্চয়ই সব উগড়ে দেবে। শেষে বের করলাম ব্রহ্মাস্ত্র, আমার সার্ভিস রিভলভারটা। মল্লারকে খুন করলেন কেন? না বাবু, হরিবাগদির কথা বলছি। না বাবা, আমি খুন করিনি, আমি করিনি। সত্যি কথা বলুন, আপনি খুন করেননি? সেদিন সেদিন আকাশে কোনো তারা ছিল না। গ্রামে এলে রাতে আমি আর হরি এরকম নৌকা নিয়ে বেরিয়ে পড়তাম। হরি গান শুনতে চাইতো, আমি দাঁড় বাইতে বাইতে গান শোনাতাম। আচ্ছা, আমি যখন গান গাইতাম, কখনো আবার একটা যন্তর নিয়ে মুখের সামনে ধরতো হরি, বলতো তোমার গান এখানে ধরা থাকলো। তারপর? হরি ধেনো খেত, আমিও খেতাম। হ্যাঁ, মল্লার ধেনো খেত আমি জানি। সেদিন হরি বোধহয় একটু বেশি খাচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল, নৌকোর মধ্যে টলমল দশা। হরি, হরি এত খাস না। খাও না, খাও না, যদি তুমি আমার একটা কথা শোনো। কি? তোমাকে তোমাকে আমার সঙ্গে শহরে যেতে হবে। শহরে তুমি ওখানেই থাকবে, বুঝলে? আমি তোমায় বিখ্যাত করে দেবো, খুব নাম হবে তোমার, দেখো। তুই কি পাগল হলি? আমার চিতায় ওঠার বয়স হলো। লা 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 লা। এখন আমার নাম। তাছাড়া তুই নাম করেছিস, শুনেছি আমার বাধা অনেক গান গাস তুই। তা তুই নাম করলি তো আমার নাম। গুরু হিসাবে এর চেয়ে সুখের আমার আর কি আছে? তখন কি বললো মল্লা, মানে হরি? আকাশে তখনও অন্ধকার, তার মধ্যেও ভালো করে বুঝতে পারলাম হরির চোখ দুটো রাগী নেকড়ের মতো জ্বলছে। কিরকম করছিল রাগে, আর বলছিল, আরে সেটাই তো আমি চাই না আমি। এই শোনো শোনো, আমার না কোনো গুরু নেই, গুরু কিচ্ছু নেই আমার। আমি একা উঠে এসেছি সালা এত দূর। এই শোনো, আমার না আর সাফল্যের ভাগ আমি কাউকে দেবো না। আর শোনো, আমি না তোমাদের গ্রামের ওই হাড়হাবাতে হরি আর নেই। হরি আমি এই জাতীয় পুরস্কার জয়ী মল্লার, মনে রাখবে। হ্যাঁ, মনে রাখবে, মল্লার হরি ফরি নয়। আমার কিছু দিতে হবে না বাবা, আমার কিছু দিতে হবে না। আজ পর্যন্ত তো তোর কাছে আমি কিছু চাইনি। তাছাড়া আমাদের গ্রামের কথাই তো কেউ সেভাবে জানে না। আমিও কদিন পরে মরে যাব। মরতে হবে তোমায়, মরতে হবে, তবে আর কদিন পরে নয়, এখন, এই মুহূর্তে। কি বলছিস? ঠিকই বলছি, ঠিকই বলছি। হরির কথা শুনে খুব ভয় পেয়ে গেছিলাম আমি। নেশা মাথায় উঠেছে, জিভ ভারী হয়ে আসছিল। হরির খুঁড়ে মেজাজটা আমার শরীর অসাড় করে দিয়েছিল। গলা দিয়ে শুধু বেরোলো,
কেন মারতে চাইছিস আমায়? কেন মারতে চাইছি বুঝতে পারছো না কাকা? হ্যাঁ, কেন মারতে চাইছি তোমায়? আমি ধরা পড়ে যাবো গো কাকা। আমার এতদিন তিল তিল করে গড়ে তোলা সম্মান সব মাটিতে মিশে যাবে। যে গানকে আমার এত নাম, সেগুলো যে সালা আমার নয়, তোমার কথা, তোমার সুর। আমার নিজের লেখা একটা গানও সালা হিট করলো না, কিন্তু সালা এই সালা তোমার গান, তোমার গান গাইলেই সালা সুপার হিট। হ্যাঁ, সালা আমি এতদিন নিজের গ্রাম আর তোমাকে সবার থেকে আড়াল করে রেখেছি, সবার থেকে। তবে আর বোধহয় পারবো না, জানো। এই সিনেমার লোকেরা এখানে খোঁজ খবর নিলেই তোমার কথা জেনে যাবে যে মোল্লার শিল্পী নয়, চোর সালা, চোর। ওই সালা মিডিয়ার বাচ্চাগুলো আবার ছাড়বে না কাকা, ছাড়বে না। এই জানো কাকা, জানো, এই আমার নামে না সিনেমা হবে। হ্যাঁ, বড় পর্দা। লেখা টেখা শুরু হয়ে গেছে। কদিন পরে এই গ্রামে শুটিং হবে গো, শুটিং। আমায় অগ্রিম দিয়েছে, সিনেমা শেষ হলে আরো দেবে বলেছে। এই সিনেমার নামটাও ঠিক হয়ে গেছে, জানো, মেঘ মল্লা। মেঘ মল্লা। হরির কথা আমার কানে ঢুকলেও তখন মাথায় অন্য চিন্তা, প্রাণ বাঁচানোর তাগিদ। চাইছিলাম পাড়ে উঠে পালাতে। বৃষ্টি পড়ছে, হরিও হঠাৎ দাঁড় বাইতে শুরু করলো, কিন্তু দেখলাম ও একটা খাড়িতে নৌকাটা ঢুকিয়ে দিল। হয়তো নেশার ঘোরেই। ওই দিকটায় অনেক জায়গায় একটু বেশি গভীর, মাঝে মাঝে বড় গর্ত। বর্ষায় কেউ নৌকা নিয়ে ওখানে আসে না। নৌকাটা ভীষণ দুলছিল, পাল্লা দিয়ে দুলছিল হরিও। হঠাৎই আমার দিকে এগিয়ে এলো। এই তুই দাঁড় ছেড়ে দিলি কেন রে? আমি একা, আরে কি করে সামলাবো নৌকোটা? কাকা, ক্ষমা করো, তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কি বলছিস তুই? যাবে না। কি করছিস? না, না, না। এগিয়ে এসে আমার হাতের দাঁড় ধরে টানছিল হরি। হঠাৎ নৌকাটা উল্টে গেল। আমি নদীতে পড়ে গেলেও নৌকা ছাড়িনি। একটু দূরে ছিটকে পড়ল হরি। ওর হাত থেকে দাঁড় খসে পড়েছিল। হাড়ির গভীরে আমিও তলিয়ে যেতাম, কিন্তু নৌকো ছাড়িনি, তাই পাড়ে ভেসে উঠতে পেরেছি। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন বাবু, পাড়ে আস্তে আস্তে হরিকে খুঁজেছি আমি জলের মধ্যে, কিন্তু দেখতে পাইনি। ওই রাতের অন্ধকারে আমি দেখতে পাইনি। আমি খুন করিনি। সনাতনের কথা শুনতে শুনতে মাথা ঝিমঝিম করে উঠছিল। সত্যি মিথ্যের চোরাবালিতে যেন ডুবে যাচ্ছিলাম। কোনটা সত্যি? আমার চেনা বন্ধু মোল্লার, নাকি এই বুড়ো সনাতনের জবানবন্দি? এখন গভীর রাত। পুলিশ জিপে কলকাতার পথে আমি। পেছনের সিটে হাত কড়া পরে বন্দি সনাতন।
কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ঢুকে পড়ব। কি করব? ধরিয়ে দেব সনাতনকে? বলবো এই মল্লারের খুনি? নাকি সত্যিকারের মল্লারকে তুলে ধরব পৃথিবীর সামনে? সনাতনই যে আসল মল্লার। সনাতনের সৃষ্টি তো মানুষের মনে অমর। মল্লার মানে হরিবাগদি যে আসলে একজন চোর। সনাতনের শিল্প চুরি করেই তার যত নাম। নিশতি রাতে ছুটে চলেছে পুলিশ জিপ। গন্তব্য এগিয়ে আসছে আরো কাছে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত, খুব দ্রুত। মির্চি গল্পমঞ্চে শুনছিলেন মল্লারের রাগ, লেখক রূপক বসু। রূপক বসুর জন্ম কলকাতায় 1979 সালে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে MA, পেশায় সাংবাদিক। ফিকশন, নন ফিকশন দু ধরনের লেখাই পছন্দ। বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে গল্প। ঋদ্ধিমান সুপারম্যান দিয়ে বই লেখার শুরু। লিখেছেন উপন্যাস রাম গুমনাম ও দুয়োরানি দুনিয়া জয়। লিখতে ভালোবাসেন ছড়াও। এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু। অভিনয় মল্লার কোরক সামন্ত, সত্যবান শেখর, সনাতন অশোক বন্দ্যোপাধ্যায়, গৌর শুভজিৎ দাস। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌম্য ও শুভ, ক্রসটেক। অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য, সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। সহযোগিতায় সৌভিক গুহ সরকার। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন।